হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আশ্চর্য নলেজ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গণিতের আমাদের স্পেশাল ভিডিও সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে। তো যারা আমাদের এই ভিডিও সিরিজের আগের ভিডিওগুলো দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই ভিডিওটা দেখে বা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমাদের আগের ভিডিও সিরিজটা দেখে আসবেন। বিশেষ করে আমাদের গণিতের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কোশ্চেন, কোথা থেকে কোশ্চেন হয় এবং কত নম্বরের কোশ্চেন হয় এই সম্পর্কে বিস্তারিত অ্যানালাইসিস দেওয়া আছে। তো ওই কোশ্চেন প্যাটার্নটা দেখে আসবেন, তাহলে আসলে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওর সিরিজটা তো আমি আগেই বলে নিয়েছি, এই ভিডিও সিরিজটাতে আপনারা খুব ভালো করে সলভ করতে পারলে আপনাদের গণিতের ভয়টা অ্যাটলিস্ট থাকবে না। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আগের ভিডিওগুলোর মতোই অনেক হেল্পফুল হবে। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জ্যামিতি অংশ থেকে বিশেষ সব বিভিন্ন চাকরির পরীক্ষায় যারা গণিতে ভালো তারা ব্যতীত অনেক বেশিরভাগই স্টুডেন্টদের ওটা ভয়ের নাম গণিত, আর গণিতের অন্যতম ভয়ের অংশটাই হচ্ছে জ্যামিতি। তো আজকের আমরা ভিডিওটা আসলে ফোকাস করেছি জ্যামিতির উপরে। তো জ্যামিতির বেসিক ক্লাস আজকে থেকে শুরু হবে। ভিডিওটা অনেক বড় হতে পারে, আগের ভিডিওতে কমেন্ট হয়েছে ভাই বড় হলে সমস্যা নেই, আমি চেষ্টা করবো এই ভিডিওটা যত বড় হোক সমস্যা নেই, কিন্তু একটা ভিডিওতেই এই গণিতের জ্যামিতির বেসিক অংশটা পুরোটা কভার করার জন্য। এবং আশা করি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং গণিতের এই অংশ থেকে, যেমন আমি আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রেখা, কোণ এবং ত্রিভুজ। আমরা মানবন্টনে অলরেডি দেখিয়েছিলাম যে গণিতের এই অংশ থেকে প্রতি পরীক্ষায় বিশেষ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রত্যেকবার 1 নম্বরের প্রশ্ন আসেই। তো এই ভিডিওটা দেখলে আশা করা যায় অ্যাটলিস্ট আপনারা 1 নম্বরের প্রশ্ন মিস করবেন না। তো জ্যামিতি আলোচনার জন্য আসলে আমরা একটু জ্যামিতির ব্যাকগ্রাউন্ডের ইতিহাসটা একটু জেনে নিই। জ্যামিতিটা আসলে আধুনিক কোন একটা বিষয় না, প্রাচীনকাল থেকেই মানুষ জ্যামিতির ব্যবহার করে আসছে। গ্রিক পণ্ডিত ইউক্লিডস এর হাত ধরে মূলত জ্যামিতির পথ চলা শুরু। গ্রিক পণ্ডিত ইউক্লিডস তার 13 খণ্ডে রচিত বিখ্যাত বই এলিমেন্টসে বিভিন্ন জ্যামিতিক পরিমাপের সংজ্ঞা এবং তার প্রক্রিয়াসমূহ লিপিবদ্ধ করেন এবং জ্যামিতির মৌলিক বিষয়গুলো উত্থাপন করেন। আসলে ওখান থেকে আসলে আধুনিককালে ওই জিনিসগুলো সেমই রয়েছে, এখনো চেঞ্জ হয়নি খুব একটা। তবে প্রাচীনকালে মানুষ আসলে জ্যামিতি ব্যবহার করতো সাধারণত ওই ভূমির হিসাব নিকাশ করার জন্য। যেহেতু আমরা অলরেডি জানি জ্যামিতি অর্থটা কি, আসলে জ্যামিতিটাকে দুটা ভাগে আমরা ভাগ করি, যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, এগুলো আমাদের জানা আছে। অর্থাৎ জ্যামিতি হচ্ছে ভূমির পরিমাপ। তো প্রাচীনকালে জ্যামিতি অংশটা মূলত ব্যবহার করা হতো বিভিন্ন ভূমির হিসাব নিকাশ বা পরিমাপ করার ক্ষেত্রে। কিন্তু আধুনিককালে এই জ্যামিতির পরিসরটা কিন্তু আর সীমাবদ্ধ নেই, অনেক বড় বিস্তৃত হয়ে গেছে। তো এই জ্যামিতিটা আমরা আসলে এখন বিভিন্ন কাজেই প্রায় সব ক্ষেত্রে আমরা জ্যামিতির ব্যবহার করে থাকি আধুনিককালে। তো আধুনিককালে জ্যামিতি আসলে আমরা যে কোনো বস্তুর সম্পর্কে আমরা ধারণা পেতে, যে কোনো বৈশিষ্ট্য জানতে, তার সম্মুখ অবস্থা জানতে আমরা আসলে জ্যামিতির ব্যবহার করে থাকি। তো আমি যেহেতু আগে থেকে বলেছি এই ভিডিওটাতে আমরা জ্যামিতির বেসিক অংশ থেকে হিট করা শুরু করব। তো এই ভিডিওটা যারা একদমই নতুন, জ্যামিতির কিছুই বুঝি না, তাদের জন্য খুব একটা হেল্পফুল হবে, প্রথম থেকে আমরা বুঝাবো। তো চলুন আমাদের মূল আলোচনা শুরু করা যাক। তো আলোচনার শুরুতে আমি একটা ঘনবস্তু নিয়ে নিয়েছি যাতে আসলে আপনাদের বুঝতে সুবিধা হয়, রুবিক্স কিউব। তো বা আপনার যে কোনো একটা ঘনবস্তু নিতে পারেন। এই ঘনবস্তু থেকে জ্যামিতির মূল যে বেসিক সংজ্ঞাটা আছে, বিন্দু, রেখা, এগুলোর মধ্যে চলে যাব আমরা। তো দেখুন, আমরা অলরেডি জানি রুবিক্স কিউব হচ্ছে একটা ত্রিমাত্রিক ঘনবস্তু, কেননা তার মাত্রা 3টা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আছে। যার মাত্রা 3টা থাকে তাকে ত্রিমাত্রিক বলি আমরা, যার মাত্রা 2টা থাকে আমরা দ্বিমাত্রিক বলি, অলরেডি জানি। তো এই ঘনবস্তুটার উপরিভাগটাকে বা উপরের পৃষ্ঠটাকে আমরা তল নামে চিনি জ্যামিতিতে। তাহলে দেখুন, আমরা তল বা পৃষ্ঠা, যেমন একটা কাগজের পৃষ্ঠাকে আমরা একটা তল বলতে পারি। এটা যেহেতু একটা বর্গাকার ঘনবস্তু, এটারও বেশ কয়েকটা তল আছে। তো দেখুন, এটাকে আমরা এই উপরের পৃষ্ঠটাকে তল বলতে পারি, এই প্রতিটা পৃষ্ঠকেই তল বলতে পারি। একটা ঘনাকার বস্তু 6টা তল থাকে। তাহলে আমরা তল বা পৃষ্ঠ সম্পর্কে যেহেতু বুঝে গেলাম, দেখুন, আর এই দুইটা তল যে কিনারায় মিলিত হয়, এই কিনারাটাকে আমরা বলি ধার বা কিনারা। তো দেখুন, এই দুইটা তল, এটা একটা তল, এটা একটা তল, যেহেতু এই দুইটা একটা তল, এই দুইটা তল মিলিত হয়েছে এখানে, এইটাকে আমরা ধার বা কিনারা বলি। আমরা যখন জ্যামিতির বড় বড় ঘনবস্তু বা এই সংক্রান্ত আলোচনা করব, তখন বিভিন্ন অঙ্কে দেখবেন দেওয়া থাকবে ধারের দৈর্ঘ্য, এরকম অনেক কিছু দেওয়া থাকবে, তখন এগুলো কাজে লাগবে। আমরা আপাতত ধার হচ্ছে একটা রেখার একটা অংশ, তো রেখার অনুরূপ। তো আমরা রেখা সম্পর্কে বুঝবো এখানে। দেখুন, এই ধারটা আমরা চিনে গেলাম, তল চিনলাম, ধার চিনা হয়ে গেল। এবার আমরা দেখব যে বিন্দু জিনিসটা আসলে কি। এই দেখুন, প্রতিটা এই ঘনবস্তুর কর্নারে, এই দেখুন, যেখানে 3টা তলের মিলন হয়েছে, 3টা তল বা ধারগুলার কোণা, 3টা রেখার মিলন অংশ হয়েছে, এখানে একটা ক্ষুদ্র ছোট অংশ, বিন্দু একেবারে কোণায় ক্ষুদ্র একটা ছোট অঞ্চলের সৃষ্টি হয়েছে, যার শুধু অবস্থান আছে, যার কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো নাই। এই ছোট একটা ক্ষুদ্র বিন্দুটাকে আমরা, ক্ষুদ্র অবস্থানটাকে আমরা বলতেছি বিন্দু। এই যে কোণায়
কোণায় যে ক্ষুদ্র স্থানটার সৃষ্টি হয়েছে, এই যে তিনটা ধারের মিলনস্থল বা তিনটা তলের মিলনস্থলে বা ছেদবিন্দুতে যে কোণটা মিলিত হয়েছে সেটাকে আমরা বলতে চাইতেছি বিন্দু। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরো সহজে বললে আমরা যদি একটা ফোঁটা দেই তাহলে সেটাই একটা বিন্দু হয়ে যায়, যার কিনা কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই। আর এই বিন্দুর চলার পথটার নামই হবে রেখা। আমরা রেখা আশা করি চিনে গেলাম যে বিন্দুর চলার পথকে আমরা বলবো রেখা। আর রেখা সম্পর্কে আরো বিস্তারিত যদি বলতে চাই, যে রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, রেখা দুদিকেই চলতে থাকে, তার কোনো ফিক্সড পয়েন্ট থাকে না, রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না। আশা করি আপনারা রেখাটা বুঝে গেছেন, রেখা জিনিসটা কি। তো আসলে এই রেখা, রেখাংশ, রশ্মি এগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের জ্যামিতির উপপাদ্য বা সম্পাদ্যের বিভিন্ন কথা বুঝতে অনেকটাই সহজ হবে, অনেকটা উপকার হবে। তো আমরা যদি এবার এই রেখার অংশটাকে কেটে ফেলি, কেটে একটু বাদ দিয়ে ফেলি, তাহলে এখানে একটা প্রান্তবিন্দু চলে আসলো। এই প্রান্তবিন্দু দেখুন, আমরা একটা অংশ বাদ দিয়ে দিচ্ছি কেটে, তাহলে দেখুন এটা হচ্ছে একটা প্রান্তবিন্দু আছে। আগে কিন্তু রেখার কোনো প্রান্তবিন্দু ছিল না। এবার এটার কথা চিন্তা করুন, এটার একটা প্রান্তবিন্দু আছে এবং এখানে কোনো প্রান্তবিন্দু নেই। যার একটা প্রান্তবিন্দু আছে আর একটা প্রান্তবিন্দু নেই, বা যার একদিক আবদ্ধ একদিক খোলা, সেটাকে আমরা নাম দিয়েছি এবার রশ্মি। যে আগে চিনেছি রেখা, রেখার কোনো প্রান্তবিন্দু থাকবে না, আর রশ্মির হচ্ছে একটা প্রান্তবিন্দু থাকবে এবং একটা প্রান্ত খোলা থাকবে, সেটার নাম হবে রশ্মি। তাহলে আমরা বিভিন্ন জ্যামিতির মধ্যে যে কোনো রশ্মি থেকে এরকম রেখাংশ কেটে নিয়ে এরকম কথা আমরা পেয়েছি। তো সেই রশ্মিটা হচ্ছে যার একটা প্রান্ত খোলা আবদ্ধ আর একটা প্রান্ত খোলা। আর রেখাংশ হচ্ছে যার দুইটা প্রান্তই আবদ্ধ। তাহলে আমরা যদি এই রশ্মি থেকে এই অংশটা কেটে নিই, একটা অংশ কেটে নিই, তাহলে দেখুন এই অংশটা আবদ্ধ হয়ে গেল, এই অংশটাও আবদ্ধ হয়ে গেল। তাহলে আমরা সেটাকে নাম দেব রেখাংশ, সেটার নাম দিচ্ছি রেখাংশ। তাহলে বুঝতে পারতেছি আমরা আসলে রেখাটা একটু দেখে নিই। রেখা পড়েছি, তো আমরা রেখা পড়েছি যার দুইটা প্রান্তই খোলা, সেটাকে আমরা বলতেছি রেখা। যার একটা প্রান্ত আবদ্ধ আর একটা প্রান্ত খোলা, সেটাকে আমরা বলতেছি রশ্মি। আর যার দুইটা প্রান্তই আবদ্ধ তাকে আমরা বলতেছি রেখাংশ। আশা করি রেখা, রেখাংশ এবং রশ্মি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন এবার জ্যামিতির উদাহরণ সহ আমরা ব্যাপারটা বুঝি। যে দেখুন উপপাদ্য বা সম্পাদ্যগুলোতে এইভাবে প্রথমেই বলা থাকে যে কোনো রশ্মি, সাপোজ ধরলাম এটা বিসি দিলাম, যে কোনো রশ্মি বিসি থেকে আমরা সামথিং এর সমান করে বা কোনো একটা মানের সমান করে বিডি অংশ কেটে নিই, এরকম জিনিস বলা থাকে। তাহলে দেখুন এই বিসি অংশটা হইতেছে আমাদের একটা রশ্মি। দেখুন যার একটা প্রান্ত ফিক্সড, উচিত ত্রিভুজের ওই উপপাদ্য বা সম্পাদ্যে খেয়াল করলে পাবেন একটা প্রান্ত ফিক্সড অপর প্রান্ত খোলা। এই রশ্মি থেকে আমরা একটা রেখাংশ কাটি, যেটা কাটি এই প্রান্ত ফিক্সড, রেখাংশ ক্ষেত্রে এই প্রান্ত ফিক্সড হয়ে গেল। তাহলে আশা করি এবার আপনাদের জ্যামিতি প্রতিটা কথাই আপনাদের বুঝতে সহজ হবে যে আমরা যে কোনো রশ্মি থেকে আমরা কাটি রেখাংশ। তাহলে রশ্মিটা হইতেছে যার একটা প্রান্ত আবদ্ধ একটা প্রান্ত খোলা, আর রেখাংশ হচ্ছে যার দুইটা প্রান্তই আবদ্ধ। রেখা, রশ্মি, রেখাংশ, তল, বিন্দু এগুলো সম্পর্কে আপনাদের আশা করি আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আসুন আস্তে আস্তে আমরা আসলে এই একটু ডিপে যাই। তো আমরা রেখা সম্পর্কে, যেহেতু আমাদের মূল আলোচনার বিষয় যেহেতু রেখা, আমরা আসলে চিনেছি যার দুইটা প্রান্তই খোলা তাকে আমরা আসলে রেখা বলি। আসলে রেখা সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। এই রেখাটা যদি সোজা পথে যায় বা সরল পথে যায় তাহলে আমরা বলবো তাকে সরল রেখা, আর যদি সোজা পথে না গিয়ে বাঁকা পথে যায়, আঁকা বাঁকা যায়, সেটাকে নাম দিব আমরা বক্ররেখা। আশা করি যে সরল রেখা আর বক্ররেখা ব্যাপারটা বুঝে গেছেন। তো এবার চলে যায় আমাদের পরবর্তী অংশ, কোণের আলোচনায়। তো কোণের আলোচনাটা একটু বিস্তারিত হবে। তো কোণ হচ্ছে আমাদের দুইটা রেখাংশের মিলিত হলে, কোন শীর্ষবিন্দুতে যদি আমাদের দুইটা রেখাংশ মিলিত হয় তাকে আমরা বলতেছি কোণ। সাপোজ ধরলাম আমরা মার্ক করি এবিসি, তাহলে এই এবিসিটাই হবে একটা কোণ। তার মানে এই দুইটা রেখাংশ যদি কোনো বিন্দুতে এসে মিলিত হয় সেটাকে আমরা কোণ বলবো। সেটা যে এরকমই হতে হবে ব্যাপারটা এরকম না, সেটা এরকমও হতে পারে, সেটা এরকম হতে পারে। যদি একটা রেখাংশ এই দিকে হয় আর একটা রেখাংশ এই দিকে হয় তাহলে এটাও একটা কোণ, এটাও একটা কোণ। তাহলে এরকম বিভিন্ন কোণ আমরা আসলে বুঝতে পারতেছি। আর কোণের ক্ষেত্রে কিন্তু দুইটা রেখাংশ হয়, রেখাংশ হইতেছে যার দুইটা প্রান্ত বিন্দু আবদ্ধ। তো দুইটা রেখাংশ, আমরা এবি একটা রেখাংশ, বিসি একটা রেখাংশ, এই দুটো মিলিত হয়েছে এই বিন্দুতে, তাহলে আমরা কোণ তৈরি হলো এবিসি। এটা হলো কোণের বেসিক, আশা করি বুঝতে পারতেছেন। এবার আমরা দেখব বিভিন্ন প্রকারের কোণ, কোণের প্রকারভেদগুলো আসলে কিরকম। আসলে আমরা যদি বিশদ অর্থে ব্যবহার করতে যাই, কোণ সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হবে ত্রিকোণমিতিক কোণ। কিন্তু আমরা ত্রিকোণমিতিক কোণের আলোচনাটা বিস্তারিত ত্রিকোণমিতি অংশের জন্য রেখে দিব। তো আমরা দেখি কোণ সাধারণত দুই প্রকার, একটা হবে জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ, আরেকটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক।
আচ্ছা, এই ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণের মধ্যে আসলে আমি শর্টকাট ব্যাপারটা ক্লিয়ার করে দিই। মূল ডিফারেন্স হচ্ছে জ্যামিতিক কোণ কখনো 360 ডিগ্রির চেয়ে বড় হয় না। 0 থেকে 360 ডিগ্রির মধ্যেই জ্যামিতিক কোণ হয়। আপনি যেভাবেই কোণ বের করুন না কেন, জ্যামিতিক কোণের মান 0 থেকে 360 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু যখন ত্রিকোণমিতিক কোণ নির্ণয় করবেন তখন আসলে তার 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, তার যত বড় খুশি তত করতে পারেন। 720 ডিগ্রি, 1000 ডিগ্রি, 2000 ডিগ্রিও হতে পারে। ব্যাপারটা হচ্ছে কোয়াড্রেন্ট সম্পর্কে যদি আমরা অলরেডি ধারণা আছে। সাপোজ দেখুন, আমরা যদি এখান থেকে জ্যামিতিক কোণ এতটুকু হইলে এটা সামথিং ডিগ্রি, 90 ডিগ্রি, সামথিং 90-এর বেশি ডিগ্রি, এরকম ডিগ্রি হবে। কিন্তু হতে 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 কোণটা হয়তো বা 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে জ্যামিতিক কোণ, এর বেশি হতে পারে না। কিন্তু এর বেশি যদি ঘুরে আবার যদি এখানে আসে তাহলে আমরা জ্যামিতিক কোণের ক্ষেত্রে হিসাব করি যে এতটুকু আমরা কাউন্ট করি, এই পুরো যে ঘুরে আসলো সেটা আমরা কাউন্ট করি না। কিন্তু যদি আমাদের ত্রিকোণমিতিক কোণের বেলা হয়, এটা ঘুরে যে এখানে আসলো পুরো 360 ডিগ্রি ঘুরলো, তারপরও আরো বেশি ঘুরছে, সেটা আমরা পুরোটাই আলোচনা করি। আসলে ডিগ্রি সম্পর্কে যদি আপনাদের আইডিয়া না থাকে, আমরা ত্রিকোণমিতিতে এখানে বিস্তারিত আলোচনা করব, কতটুকু ডিগ্রি কি আসলে বিষয় সেখানে জানতে পারবেন। মূল কথা হচ্ছে আমাদের জ্যামিতিক কোণ থাকবে 0 ডিগ্রির থেকে 360 ডিগ্রির মধ্যেই থাকবে আমাদের জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণের কোনো লিমিট নাই, সেটা আসলে যত কিছু তত হইতে পারে। 0 ডিগ্রির চেয়ে আরো 0 ডিগ্রির চেয়ে বড় হবে, কিন্তু কত ডিগ্রি পর্যন্ত শেষ বিন্দুটা আসলে নাই। আপনি যত বড় খুশি তত বড় কোণ আপনারা নির্ণয় করতে পারেন, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে। তো এবার আমরা জ্যামিতিক কোণের ভিতরেই বিস্তারিত আলোচনা শুরু করতে যাই। এবার আসি জ্যামিতিক কোণের বিভিন্ন প্রকারের জ্যামিতিক কোণগুলো কি কি সেগুলো একটু দেখি। তো যেটা জ্যামিতিক কোণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোণটা সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে, সেটা হচ্ছে আমাদের সমকোণ, বা এর ইংরেজি হবে রাইট অ্যাঙ্গেল। আপনারা অবশ্যই ইংরেজিটা সহ, RIGST ইংরেজিটা সহ পড়ে নেবেন, কারণ আপনাদের ব্যাংকের পরীক্ষায় ইংরেজি সহ থাকবে, কারণ ইংরেজিতে প্রশ্ন থাকবে, তো তখন ওখানে তার সমকোণ দেওয়া থাকবে না, রাইট অ্যাঙ্গেল বলবে। তো ওইটা কথাটা দেখে আপনার বুঝতে হবে। তো সমকোণ জিনিসটা কি বুঝি, কোনো একটা রেখা যদি অপর একটা রেখার উপর লম্ব হয়, ওই রেখা দুটার মিলিত স্থান বা শীর্ষবিন্দুতে যে কোণটা তৈরি হবে সেটাকে আমরা সমকোণ বলতেছি। কোনো একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, একটা দিয়ে বুঝাই। এই রেখা দুইটা যদি কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই রেখা দুইটা যেই কোণ উৎপন্ন করবে সেই কোণটার নাম আমরা বলতেছি সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। আর সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে এখানে আমরা যদি কোণের পরিমাণ ডিগ্রিতে করি, সেই পরিমাণটা দাঁড়ায় 90 ডিগ্রি। আমরা আসলে ত্রিকোণমিতিতে বিস্তারিত বুঝাবো কতটুকু 90, কতটুকু 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 মিনিট, 1 সেকেন্ড, এগুলো আমরা বুঝাবো হচ্ছে ত্রিকোণমিতিতে বিস্তারিত। আপাতত ধরে নিই আপনারা সবাই বুঝেন যে এতটুকু হচ্ছে 90 ডিগ্রি। এক সমকোণ লম্ব হলেই তাদের মধ্যবর্তী কোণটা হয় 90 ডিগ্রি, এই পরিমাপটা হয় 90 ডিগ্রি। তো আমরা জেনে গেলাম কোনো একটা রেখা যদি অপর একটা রেখার উপর লম্ব হয়, সেটাকে আমরা বলতেছি সমকোণ, এবং সমকোণের পরিমাণ সর্বদাই 90 ডিগ্রি। তার মানে আমরা চিনলাম এক সমকোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। যেই কোণের মান 90 ডিগ্রির সমান, সেই কোণটাকে আমরা সর্বদা সমকোণ বলবো। এবার আসুন আমরা আসলে জেনে নেই যে সরল কোণ। এবার আমরা সরল কোণ দেখব। সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল। সরল কোণ হচ্ছে দুইটা রশ্মির দিক যদি বিপরীতমুখী হয়, দুইটা বিপরীতমুখী রশ্মি যদি মিলিত হয়, তারা তারপরে যেই কোণটা উৎপন্ন করবে তাদের মধ্যে ওই রশ্মি দুইটার মধ্যবর্তী কোণটা হবে একটা সরল কোণ। দুইটা রশ্মির দিক যদি সর্বদা বিপরীত হয়, দিক যদি বিপরীত, তার মানে এটা যেদিক হবে সেটা সেই দিক বিপরীত দিক হবে। তার বিপরীত দিক হলে তার মানে এই রেখাটা সর্বদা একটা সরল রেখা হবে। চিন্তা করে দেখুন, এই একটা রশ্মি, এই একটা রশ্মি যদি মিলিত হয়, এটা একটা কি সরল রেখা হয়ে গেল, সরল রেখা। এই সরলরেখার মধ্যবর্তী কোণটা সর্বদাই হবে একটা সরল কোণ, যেটাকে আমরা আসলে বলতে পারি যে দুই সমকোণের সমান। কারণ আমরা জানি এখানে যে লম্ব আঁকি, এতটুকু যদি হয় এক সমকোণ, এখানে যদি আমরা লম্ব আঁকি, এতটুকু যদি হয় এক সমকোণ, এতটুকু হবে আরো এক সমকোণ, এক সমকোণ, এক সমকোণ, দুই সমকোণ। তার আমরা বলতে পারি সরলকোণ সমান হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। সরলকোণের সমান হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি, 90 যোগ 90। তারপর আমরা চিনলাম সমকোণ কাকে বলে। সমকোণ হচ্ছে একটা রেখা অপর একটা রেখার উপর লম্ব হলে তাদের মধ্যবর্তী কোণটাকে আমরা সমকোণ বলতেছি। আর দুইটা রশ্মির দিক যদি বিপরীত হয়, তাদের ওই রশ্মি দুইটার ছেদবিন্দুতে বা মিলিত হওয়ার স্থানে যে কোণটা তৈরি হবে সেটাকে বলতেছি সরল কোণ। সমকোণ 190 ডিগ্রি আর সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। এবার চলে আসুন বন্ধুরা, আরো গুরুত্বপূর্ণ কিছু কোণ দেখে নেই। অবশ্যই আপনার ইংরেজিটা সহ একটু খেয়াল রাখবেন, যাতে ব্যাংকের পরীক্ষাতেও আপনাদের এই একটা ক্লাসই যথেষ্ট হয়। তো এবার আমরা দেখব সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ ইংরেজিটাও মনে রাখবেন, অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট
অ্যাঙ্গেল সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হইতেছে যেই কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, তখন এই কোণটা হবে একটা সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট এবং 0 ডিগ্রির চেয়ে বড় কোণগুলোকে আমরা বলবো সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট সকল কোণ সূক্ষ্মকোণ। এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা কি 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণটাও 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণটাও 90 ডিগ্রির চেয়ে ছোট। তার মানে আমরা বলতে পারি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট সকল কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ বা অ্যাকুয়েট অ্যাঙ্গেল। সূক্ষ্মকোণ এগুলো খুব একটা বেশি আসে না, জাস্ট বেসিক ধারণার জন্য আমরা বলেছি এই ক্লাসটা হবে জ্যামিতির মৌলিক ধারণার উপরে। মৌলিক ধারণাগুলো নিয়ে নিব যাতে পরবর্তী ক্লাসে খুব স্ট্রং একটা বেস আমাদের তৈরি হয়ে যায়, সকল কিছু বুঝতে পারি। তার চেয়েও বড় কথা হচ্ছে এখান থেকেও বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আসে, আমি প্রশ্নগুলো দেখিয়ে দেবো একটু পরেই। আপনারা ধৈর্যদের সাথেই থাকুন, আশা করি আপনারা অধৈর্য হন নাই। আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা আমি ইচ্ছা মতো বড় করতেছি, যতটুকু সময় লাগে লাগুক, কিন্তু আমরা আসলে ভিডিওটা ভেঙে ভেঙে ছোট করার ইচ্ছা নাই। আপনার বড়তেই থাকুন, দেখি কি হয়। আমাদের পরবর্তী কোণ হচ্ছে বন্ধুরা স্থূলকোণ। স্থূলকোণ বা অবটুস অ্যাঙ্গেল, TUSE অ্যাঙ্গেল। তো এবার দেখুন স্থূলকোণ হচ্ছে যেই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে কি সমকোণের চেয়ে বড় কোণ এবং সরল কোণের চেয়ে ছোট কোণগুলোর নাম আমরা দিব স্থূলকোণ। সাপোজ দেখুন এই কোণটা একটা কি স্থূলকোণ, এখানে এই কোণ এই কোণ এই কোণ যেই কোণই দেন না কেন সেগুলো সবগুলোই কি আমাদের একটা স্থূলকোণ হচ্ছে। তার মানে আমরা বুঝে গেলাম স্থূলকোণ বা অবটুস অ্যাঙ্গেলটা হচ্ছে যেই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হবে, সেটাকে আমরা বলবো স্থূলকোণ। বাকি রইল প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো এবার দেখে নিই বন্ধুরা প্রবৃদ্ধ কোণ জিনিসটা কি। প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল, তো প্রবৃদ্ধ কোণটা হবে, এবার চলে আসুন, যে 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট। 90 ডিগ্রিতে ছোট সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রির থেকে ছোট স্থূলকোণ, এবং 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট কোণগুলোকে আমরা বলবো রিফ্লেক্স কোণ বা প্রবৃদ্ধ কোণ। পরীক্ষা আসে কোনটা প্রবৃদ্ধ কোণ, বিভিন্ন কোণ দেওয়া থাকে, সেখান থেকে আমরা চিন্তা করব যে কোন কোণটার মান 180 ডিগ্রির চেয়ে বড় আছে এবং 360 ডিগ্রির চেয়ে ছোট আছে, সেটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। যেমন সাপোজ 220 ডিগ্রি, অবশ্যই এটা 180 চেয়ে বড় 360 চেয়ে ছোট, প্রবৃদ্ধ কোণ। 350 ডিগ্রি, এটা অবশ্যই একটা প্রবৃদ্ধ কোণ। আশা করি আপনারা প্রবৃদ্ধ কোণ চিনে গেছেন। তো এগুলো হচ্ছে জ্যামিতিক কোণ রিলেটেড বিভিন্ন কোণের ব্যাখ্যা। তো বন্ধুরা এবার চলেন আমরা একটু ত্রিকোণমিতিক কোণের মধ্যে চলে যাই আবার একটু। তো দেখেন আপনারা আশা করি সবাই কোয়াড্রেন্ট সম্পর্কে ধারণা আছে। এটা হচ্ছে অক্ষগুলো চিন্তা করলে এটা x অক্ষের ধনাত্মক দিক, y অক্ষের ধনাত্মক দিক, x অক্ষের ঋণাত্মক দিক, x অক্ষের ধনাত্মক দিক, x অক্ষের ঋণাত্মক দিক, y অক্ষের ধনাত্মক দিক, y অক্ষের ঋণাত্মক দিক, মূলবিন্দু ও। আচ্ছা তাহলে দেখুন এই x অক্ষের ধনাত্মক দিকটাকে যদি আমরা ঘুরাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই। কোন দিকে বন্ধুরা? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কেননা ঘড়ি তো ঘুরে এই দিকে। চিন্তা করুন ঘড়ি এভাবে ঘুরে না, আর আমরা ঘোরাচ্ছি যদি কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইলে আমরা যেই কোণটা পাবো, এখানে যেই কোণটা তৈরি হবে সেই কোণটার নাম আমরা দিব ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে এগুলো লাগবে। ধনাত্মক কোণ হচ্ছে কোনো কোণটা যদি এই x অক্ষে ধনাত্মক দিয়ে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে সেই কোণটা বলবো আমরা ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ। আর যদি উল্টা হয় যে এই বাহুটাকে আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরাই, ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে যেই কোণটা তৈরি হবে সেই কোণটার নাম হবে ঋণাত্মক কোণ। আশা করি আপনারা বুঝতে পারছেন ঋণাত্মক কোণ। তো দেখুন এটার মান যদি সাপোজ ধরি +30 ডিগ্রি হয়, এটার মান কি হবে? -30 ডিগ্রি। তার মানে এদিক থেকে যদি হিসাব করি তাহলে হবে প্লাস সামথিং, এদিক থেকে হিসাব করলে মাইনাস সামথিং। এই ছিল ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেল, আর ঋণাত্মক কোণ বা নেগেটিভ অ্যাঙ্গেল। এবার আমরা যে কোণটা নিয়ে আলোচনা করব জ্যামিতিক কোণের, সেই কোণটা পরীক্ষায় প্রায়ই আসে এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং মনোযোগ সহকারে আপনি একটু দেখুন। সেটা হচ্ছে পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, পূরক কোণ, ইংরেজিটা হবে কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আচ্ছা
এই পূরক কোণ আর কমপ্লিমেন্টারি কোণ পরীক্ষায় প্রায় সময় আসবে, তো একটু ভালো করে মনোযোগ দেন। যখন দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, এখানে যদি দুইটা কোণ তৈরি করি, এই দুইটা কোণের সমষ্টি যখন হবে 90 ডিগ্রি, তখন একটাকে অপরটার পূরক কোণ বলবো, এটাকে এটার পূরক কোণ, এটাকে এটার পূরক কোণ বলবো। সাপোজ একটু বোঝার স্বার্থে দেখুন, এখানে এই কোণটা ধরলাম 30 ডিগ্রি, এই কোণটা ধরলাম 60 ডিগ্রি, কারণ এই দুটা যোগফল 90 ডিগ্রি। আমরা বলেছি যদি কোনো কোণের দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়, ওই কোণগুলো পরস্পরের পূরক কোণ হবে। তো পূরক কোণের ব্যাপারটা হচ্ছে যোগফল হবে 90 ডিগ্রি, তার মানে তাহলে এই কোণটা বা 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, তার মানে এইটার পূরক কোণ হবে এটা, আর এটার পূরক কোণ হবে এটা, তার মানে 30 ডিগ্রির পূরক কোণ হবে 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রির পূরক কোণ হইতেছে 30 ডিগ্রি। একই রকম ভাবে দেখুন 45 ডিগ্রির পূরক কোণ কত, তো 45 ডিগ্রি হবে, কেননা উল্টা 45। এবার চলে আসছে যদি 20 ডিগ্রি দেই, তার পূরক কোণ কত হবে 70 ডিগ্রি, 70 ডিগ্রির পূরক কোণ কত 20 ডিগ্রি। এবার যদি বলি 90 ডিগ্রির পূরক কোণ কত, তো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর কোণটা অবশ্যই 0 ডিগ্রি হবে, তার মানে দুটো যোগফল তো 90 হতে হবে, তার মানে 0 ডিগ্রি পূরক কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি পূরক কোণ 0 ডিগ্রি। এগুলো আশা করি বুঝতে পারবেন যদি বুঝে যান যে পূরক কোণ জিনিসটা কি। মূল কথা হচ্ছে তাদের ওই কোণ দুইটার যোগফল হবে 90 ডিগ্রি, যদি যোগফল 90 ডিগ্রি হয় তাহলে আমরা একটাকে অপরটার পূরক কোণ বলবো। আচ্ছা, একই রকম আমরা এবার শিখবো সম্পূরক কোণ। সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আচ্ছা বন্ধুরা, এটা অনেকটা পূরক কোণের মতোই। সম্পূরক কোণের ক্ষেত্রে ব্যাপারটা হবে যে যদি দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি, এইটা হচ্ছে 180 ডিগ্রি, আমরা জানি একটা সরল কোণ 180 ডিগ্রি, এখানে যদি এ একটা কোণ এবং এ একটা কোণ নেই, এই দুইটা কোণের যোগফল কি বুঝতেই পারতেছি আমরা 180 ডিগ্রি। যখন কোনো দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, ওই কোণ দুইটা পরস্পরের সম্পূরক কোণ। দেখুন ধরলাম এটা 120 ডিগ্রি আর এটা হতেছে 60 ডিগ্রি, তার মানে এই দুটো যোগফল 180 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রির সম্পূরক কোণ হবে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি সম্পূরক কোণ হবে 120 ডিগ্রি। আপনি এখানে চেঞ্জ করে 100 ডিগ্রি সম্পূরক কোণ, তার মানে কত হবে 80 ডিগ্রি, 80 ডিগ্রি সম্পূরক কোণ 100 ডিগ্রি। মূল কথা হচ্ছে পূরক কোণ আর সম্পূরক কোণ এভাবে মনে রাখবেন, পূরক কোণ হচ্ছে দুটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি, তার মানে একটা কোণ যদি বলে এত ডিগ্রি, অপরটা 90 হতে যত বাকি সেটা হবে ওইটার পূরক কোণ। সম্পূরকের ক্ষেত্রে ব্যাপারটা অলমোস্ট সেম, ব্যাপারটা হবে 180 ডিগ্রি, যে দুইটা কোণের যোগফল যদি হবে 180 ডিগ্রি, তো একটা কোণ যদি হয় সাপোজ 50 ডিগ্রি, পরেরটা অবশ্যই হবে 130 ডিগ্রি। মূল কথা হচ্ছে আমাদের কত হতে আর 180 হতে আর কত বাকি, ওইটাই হবে ওই কোণের সম্পূরক কোণ। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি সম্পূরক কোণ এবং পূরক কোণ ব্যাপারটা কি। ক্লাসটা কি বোরিং হয়ে যাচ্ছে কি না আসলে কমেন্ট একটু জানা, অনেকেই কমেন্ট করেন না, ভিডিও দেখেন রেগুলারই কিন্তু কমেন্ট করতে চান না। আপনারা একটু কমেন্ট করে জানান, ক্লাসটা ভালো লাগলেও জানাবেন। আসলে আপনাদের এই কমেন্টগুলো আমাদের অনুপ্রেরণার উৎস, এই কমেন্টগুলোর কারণেই পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো আপনারা যেহেতু পূরক কোণ বুঝে গেছেন, তো এবার আপনাদের আমি পূরক কোণ সংক্রান্ত একটা টেস্ট দিচ্ছি। আশা করি আপনারা সবাই এটার উত্তর কমেন্টে আমাকে জানাবেন, দেখি কতজন আপনারা ব্যাপারটা বুঝেছেন। আর ভিডিও শেষে আমি এই টেস্টের উত্তর সমাধান সলভ করে দিব। তো আমাদের প্রশ্নটা হচ্ছে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, তাহলে কোণটার মান কত? আশা করি আপনারা চিন্তা করে প্রশ্নটা সলভ করতে পারবেন এবং উত্তরটা আমি অবশ্যই আপনাদের কমেন্টে আশা করব। আমি আবারও বলছি, একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটার মান কত? ভিডিও শেষে উত্তর সলভ করে দিব আমরা যদি কেউ সমস্যা হয়। এবার আরো একটা গুরুত্বপূর্ণ কোণ সন্নিহিত কোণ, খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, অনেকেই এটা প্যাচ লাগিয়ে ফেলায়। সন্নিহিত কোণ যার ইংরেজিটা হবে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। আচ্ছা বন্ধুরা, সন্নিহিত কোণের ব্যাপারটা হচ্ছে পূরক কোণ এবং সম্পূরক কোণ যেহেতু আমরা অলরেডি শিখে গেছি, অলমোস্ট সিমিলার, কিন্তু একটু পার্থক্য আছে। সন্নিহিত কোণ হচ্ছে যদি দুইটা কোণের, সাপোজ এটা একটা কোণ এটা একটা কোণ, দুইটা কোণের একই শীর্ষবিন্দু থাকে এবং একটা সাধারণ বাহু থাকে। সাধারণ বাহু হচ্ছে যে বাহুটা এই কোণের জন্য আছে, এই কোণের ক্ষেত্রেও আছে। তো দেখুন এই বাহুটা, মাঝখানের বাহুটা এই কোণের জন্য যেই বাহু, এই কোণের জন্য সেই বাহু, তার মানে এই দুইটা কোণের সাধারণ বাহু হচ্ছে এটা। তাহলে যদি কোনো কোণের একটা একই শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহু থাকে এবং কোণ দুইটা সাধারণ বাহুর দুই পাশে অবস্থান করে, বিপরীত পাশে অবস্থান করে, তাহলে ওই কোণদ্বয়কে একটা অপরটার সন্নিহিত কোণ বলবো, পরস্পরের সন্নিহিত কোণ বলবো।
আবারও বলতেছি যে আমরা পূরক এবং সম্পূরক কোণের ব্যাপারে বুঝছিলাম যে ওখানে এরকম দুইটা কোণ ছিল, কিন্তু ওখানে শর্ত ছিল যে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে, দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হতে হবে। কিন্তু এই ক্ষেত্রে দুইটা কোণের যোগফল কত ডিগ্রি সেটা মুখ্য বিষয় না। আমরা আসলে দেখব দুইটা কোণের একই শীর্ষবিন্দু আছে কিনা এবং একটা সাধারণ বাহু আছে কিনা, তাহলেই আমরা একটাকে অপরটার সন্নিহিত কোণ বলতে পারি। তার মানে এটা হচ্ছে এটার সন্নিহিত কোণ, আবার এটার সন্নিহিত কোণ। আচ্ছা, এবার দেখুন সাপোজ আমরা পূরক কোণ দেখি। পূরক কোণ হচ্ছে এটা একটা সাপোজ পূরক কোণ, যেহেতু এই দুইটার যোগফল 90 ডিগ্রি। এই ক্ষেত্রে এটাকে এটার পূরক কোণ যেমন বলতে পারি, একরকম বলতে পারি এটা সন্নিহিত কোণ। কেন? দেখুন একই শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহু, এবং কোণ দুইটা সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থান করতেছে। তাহলে এইটা আমাদের শর্ত মতে সন্নিহিত কোণ হয়, পূরক কোণ হয়। তাহলে আমরা বলতে পারি সকল পূরক কোণ সন্নিহিত কোণ। কিন্তু সকল সন্নিহিত কোণ কি পূরক কোণ কিনা দেখি কিনা। এইটা কিন্তু একটা সন্নিহিত কোণ, কিন্তু এটা কি পূরক কোণ? কখনোই না, কেন এই দুটো যোগফল তো 90 ডিগ্রি না। তার মানে বলতে পারি যে সন্নিহিত কোণগুলা পূরক কোণ আমরা বলতে পারি, কিন্তু পূরক কোণকে আমরা সবসময় সন্নিহিত কোণ বলতে পারবো না। একই রকম ভাবে আমরা যদি চিন্তা করি সম্পূরক কোণ, যখন দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় সেটা হচ্ছে পরস্পর সম্পূরক কোণ। আর এই সম্পূরক কোণটাও কিন্তু একটা সন্নিহিত কোণ। চিন্তা করুন, এটা একটা কোণ, এটা একটা কোণ, এই দুটার একই শীর্ষবিন্দু, একটা একই সাধারণ বাহু আছে, এবং কোণ দুইটা বিপরীত পার্শ্বে, সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থান করতেছে। তখন আমরা এটাকে এটার সন্নিহিত কোণ বলবো, আবার এটাকে এটার আমরা কি সম্পূরক কোণের হিসাবে সম্পূরক কোণ বলতে পারি। তার মানে আমরা বলতে পারি সকল পূরক কোণ এবং সকল সম্পূরক কোণই সন্নিহিত কোণ, কিন্তু সকল সন্নিহিত কোণ পূরক কোণ না। কেননা সন্নিহিত কোণের ক্ষেত্রে কোনো শর্ত নাই যে 90 ডিগ্রি হইতে হবে, 180 ডিগ্রি হইতে হবে বা কত ডিগ্রি, যে কোনো ডিগ্রি হোক না কেন সেটা সন্নিহিত কোণ বলতে পারি। আর পূরক কোণ আর সম্পূরক কোণ স্পেশাল, এই দুটার ক্ষেত্রে 90 এবং 80 ডিগ্রি যোগফল মেনটেন করতে হবে। এবার আমরা দেখব বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা, ভার্টিক্যালি অপোজিট বিপ্রতীপ কোণ হচ্ছে দুইটা রেখা যদি পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে, এইটা একটা রেখা, এইটা একটা রেখা, পরস্পরকে যদি কোনো বিন্দুতে ছেদ করে তাহলে তার বিপরীত পার্শ্বস্থ কোণগুলোর একটা অপরটার বিপ্রতীপ কোণ বলবো। এই কোণটাকে আমরা কি বলবো? বিপরীত পার্শ্বস্থ কোণকে বিপ্রতীপ কোণ বলবো। এটা ধরলাম x, তাহলে এটাও x দিয়ে মার্ক করি। তাহলে এই কোণটার বিপ্রতীপ কোণ। একই রকম ভাবে এটাও বিপরীত পার্শ্বস্থ কোণ, এই কোণটার বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ সর্বদা সমান। তার মানে এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটা তত ডিগ্রি হবে, এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটা তত ডিগ্রি হবে। আবারও বলতেছি, দুইটা রেখা যদি পরস্পর কোনো একটা বিন্দুতে ছেদ করে, ওই ছেদবিন্দুর বিপরীত পার্শ্বস্থ কোণ দুইটাকে আমরা পরস্পরের বিপ্রতীপ কোণ বলবো, এবং বিপ্রতীপ কোণদ্বয় সর্বদা সমান। যেহেতু এইটা একটা রেখা, এটা একটা রেখা, এই বিন্দুতে ছেদ করছে, এই ছেদবিন্দুর বিপরীত পার্শ্বস্থ কোণ কি? এই দুইটা অথবা এই দুইটা। আমরা এই দুইটা নিয়ে চিন্তা করি, এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটাও তত ডিগ্রি হবে, এবং এই কোণটা যত ডিগ্রি হবে এবং এই কোণটা তত ডিগ্রি হবে। আচ্ছা, আমরা এই দুটো মার্কারকে ক্রস পয়েন্টার করলাম। এটা যতই ছোট করি না কেন, যতই বড় করি না কেন, এই কোণটা আসলে আর বিপরীত কোণটা সর্বদাই সমান থাকে, কম বা বেশি হবে না। বিপরীত কোণ তো সর্বদাই সমান হবে। তাহলে আমরা সেই কোণটার নাম দেব বিপ্রতীপ কোণ। আশা করি আপনার বিপ্রতীপ কোণ সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা দেখব একান্তর কোণ। জ্যামিতিতে প্রায়ই লাগে একান্তর কোণ। একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। একান্তর কোণ হচ্ছে যদি দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটা রেখা তির্যকভাবে ছেদ করে। আগে একটু বুঝে নেই সমান্তরাল সরলরেখা কি জিনিস। সমান্তরাল রেখা হচ্ছে দুইটা সরলরেখার দূরত্ব যদি সর্বদা সমান হয় তখন ওই রেখা দুটাকে পরস্পরের সমান্তরাল বলা যায়। সমান্তরাল রেখা হবে রেখাগুলা সর্বদা সমান দূরত্ব বজায় রেখে সামনে অগ্রসর হবে। যেমন আমরা বলতে পারি এই রেখাটা এই রেখার সমান্তরাল, কেননা এই রেখার দূরত্ব সর্বদাই সমান, কিন্তু এই রেখাটা এই রেখার সমান্তরাল না, এখানের দূরত্বটা আর এখানের দূরত্বটা কিন্তু এক না। তাহলে সমান্তরাল রেখা হবে, সেটা যেভাবেই যাক না কেন সর্বদা সমান দূরত্ব বজায় রাখবে, তাহলে সেটা হচ্ছে সমান্তরাল রেখা। আর দুইটা সমান্তরাল সরল রেখাকে যদি কোনো একটা অপর একটা রেখা যদি তির্যকভাবে ছেদ করে, দেখুন চিন্তা করুন, এটা একটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা, এটাকে অপর একটা রেখা তির্যকভাবে ছেদ করলো, তাহলে এই ছেদকের বিপরীত পার্শ্বে যে কোণগুলো উৎপন্ন হবে তার নামই হবে একান্তর কোণ।
আশা করি বুঝাইতে পারছি। দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটা রেখা তির্যকভাবে কোণাকুণিভাবে ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত পাশে যে কোণগুলো হবে সেগুলোকে আমরা বলবো একান্তর কোণ, এবং একান্তর কোণগুলো পরস্পর সমান। অথবা আমরা যদি এটা না ধরে এটাও ধরতে পারতাম, এইটা যদি হয় একান্তর কোণ, তাহলে এই কোণটাকে যদি আমি চিন্তা করি, তাহলে এটার বিপরীত পার্শ্বস্থ কোণ হইতেছে ছেদকের বিপরীত এই কোণটা, মানে ছেদকের বিপরীত পার্শ্বস্থ কোণ সর্বদাই হবে একান্তর কোণ। আপনি এই কোণটা চিন্তা করলে এটা নেবেন, এটা চিন্তা করলে এটার বিপরীত পাশের কোণ কি ছেদক, মূল্যায়ন হচ্ছে ছেদক, এই যে ছেদ করছে ছেদক, ছেদকের এই পাশে নিলে পরেরটা এই পাশ, প্রথমটা যদি এই পাশ নেন পরেরটা এই পাশ, তাহলে এইটা যদি এ ধরি এটা এ, এটা যদি বি ধরি এটা হবে বি, মানে এটা সমান, এটা সমান, এগুলাকে পরস্পরে আমরা বলবো একান্তর কোণ বা অল্টারনেট কোণ। আশা করি একটু হয়তো বা নোট করে নেবেন, তাহলে দেখা যাবে একবার নোটটা দেখলেই আপনাদের সবগুলা কোণ মনে পড়ে যাবে। তো ভিডিওটা সাথে সাথে আপনার খাতা কলম নিয়ে একটু নোট রেখে দিতে পারেন। এবার চলে আসেন বাকি রইল অনুরূপ কোণ, প্রায় সেম। অনুরূপ কোণটা একটু দেখে নিন। অনুরূপ কোণ ইংরেজি হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল। আচ্ছা বন্ধুরা, অনুরূপ কোণ হবে যদি দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটা রেখা তির্যকভাবে ছেদ করে, তাহলে বন্ধুরা এই তির্যকভাবে ছেদ করা ছেদকটার একই পার্শ্বস্থ কোণগুলারে আমরা বলবো পরস্পর অনুরূপ কোণ। দেখুন এই যে সমান্তরাল সরলরেখাকে আমাদের অপর একটা রেখা ছেদ করলো, এই ছেদকের একই পার্শ্বস্থ এই পাশ সবগুলো কি পরস্পরের অনুরূপ কোণ হবে। অথবা আমরা যদি এই পাশ না নিয়ে এই পাশও নিতাম তাহলে হতো, তাহলে এই পাশ ঠিক আছে, আরো যদি অনেকগুলো নিলেও সেমই হবে, ঠিক আছে। এই পাশ, এই কোণগুলা পরস্পরের হবে অনুরূপ কোণ, আর অনুরূপ কোণগুলো পরস্পর সর্বদাই সমান। এটা নিয়ে চিন্তা করেন বা এটা নিয়ে চিন্তা করেন, সর্বদাই সমান, এগুলা সমান অথবা এগুলা সমান, এগুলা পরস্পর অনুরূপ কোণ। আশা করি আপনারা বুঝেছেন কোনটা বিপ্রতীপ, কোনটা একান্তর, কোনটা অনুরূপ কোণ। এগুলা সাধারণত উপপাদ্যে আপনাদের বেশি কাজে লাগবে। এগুলো যদি বোঝা থাকে তাহলে উপপাদ্যের ভাষাগুলো বুঝতে আপনাদের অনেক সহজ হবে। বন্ধুরা এবার আমরা শিখব অন্তস্থ কোণ। পরীক্ষায় খুব বেশি আসে অন্তস্থ কোণ বহিস্থ কোণ সংক্রান্ত অঙ্ক। তো এই টপিকটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে দেখবেন, একটু ফোকাস সহ দেখবেন। অন্তস্থ কোণ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অন্তস্থ কোণের কথা চিন্তা করুন। কোনো আবদ্ধ ক্ষেত্রের, হোক সেটা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ বা যে কোনো বহুভুজের বা আবদ্ধ ক্ষেত্রের ভিতরের যে কোণগুলা, ভিতরের কোণগুলাকে আমরা অন্তস্থ কোণ বলবো। দেখুন ত্রিভুজ একটা আবদ্ধ ক্ষেত্র, চতুর্ভুজ বা পঞ্চভুজ, ষড়ভুজ, যেই কোনো বুঝি আপনি নেন না কেন সেটা একটা আবদ্ধ ক্ষেত্র। তো এটাকে আমরা আবদ্ধ ক্ষেত্রের এই ভিতরের কোণগুলাকে এই ত্রিভুজ বা চতুর্ভুজের বা ওই বহুভুজের বা ওই ক্ষেত্রের আমরা অন্তস্থ কোণ বলবো। তাহলে এই আবদ্ধ ক্ষেত্রের ভিতরের কোণ, এটা একটা ভিতরের কোণ, তাহলে এটাকে বলবো এই ক্ষেত্রের অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ হচ্ছে ওই আবদ্ধ ক্ষেত্রের ভিতরের কোণগুলা। এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ। বা আপনি পঞ্চভুজ, ষড়ভুজ এগুলোর কথা চিন্তা করতে পারেন। এটা একটা পঞ্চভুজ, এইটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ। মূল কথা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রের ভিতরে যেই কোণ হবে সেই কোণটার নাম হবে অন্তস্থ কোণ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অন্তস্থ কোণ সম্পর্কে অনেক কিছু আমাদের প্রশ্নে আসে, বিভিন্ন টাইপের প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে অন্তস্থ কোণগুলোর সমষ্টি, প্রায় আসবে অন্তস্থ কোণগুলোর সমষ্টি। আমরা একটু জেনে নেই যে ত্রিভুজের, আমরা অলরেডি একটু মনে রাখবো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা সমকোণ হোক, সরল কোণ হোক, সূক্ষ্ম কোণ হোক, স্থূল কোণ হোক, কি কোণ সেটা দেখার বিষয় না, তাদের যোগফল, কোণগুলার যোগফল, অন্তস্থ কোণগুলার যোগফল সর্বদাই হবে 180 ডিগ্রি। আচ্ছা, এবং চতুর্ভুজের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে, ত্রিভুজ হলে 180 ডিগ্রি, চতুর্ভুজ হলে কি 180 সাথে আরো 180 বাড়বে, তার মানে চতুর্ভুজের চারটা কোণের যোগফল হবে 360 ডিগ্রি। 180 যোগ 180 360 ডিগ্রি। যদি আমাদের এটা হয় পঞ্চভুজ, পঞ্চভুজের ক্ষেত্রে কোণ হয়, তাহলে পঞ্চভুজের এই পাঁচটা অন্তস্থ কোণের যোগফল হবে 180 যোগ 180 360, 360 এর সাথে কি চতুর্ভুজের সাথে আরো 180 যদি আমরা যোগ করি 540 ডিগ্রি। আবার যদি ষড়ভুজ হয়, এই ষড়ভুজের অন্তস্থ কোণগুলোর যোগফল কি হবে, এই 540 এর সাথে আমরা 180 আরো বাড়াবো, তাহলে 720 ডিগ্রি। এভাবে আমরা বাড়াই যাব, 180 করে বাড়াবো, তাহলে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ এগুলার অন্তস্থ কোণগুলোর যোগফল আমরা পেয়ে যাব।
আর যারা এভাবে মনে রাখা সহজ, আবার একটা শর্ট একটা টেকনিক আছে, সূত্র আছে, আপনাদের সূত্রটাও মনে রাখতে পারেন। সূত্রটা 2n-4 সমকোণ, এত সমকোণ। এটা হচ্ছে কার সূত্র? বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টির সূত্র। যে কোনো বহুভুজের, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, সপ্তভুজ হোক, সেটার বহুভুজের অন্তস্থ কোণগুলোর যোগফলের সূত্র, অন্তস্থ কোণের সমষ্টির সূত্র, অন্তস্থ কোণের সমষ্টি বা যোগফল। এটা কিন্তু একটা কোণ না, আমি যখন যোগফল বলতেছি বা সমষ্টি বলতেছি, তার মানে এটা হচ্ছে ওই যে ত্রিভুজের তিনটা কোণ মিলা ত্রিভুজ হয় 180 ডিগ্রি, চারটা কোণ মিলা হয় 360 ডিগ্রি, সেই জিনিসটা বের করার সূত্র হচ্ছে 2n-4 সমকোণ। যদি সূত্রটা আপনি করতে চান তাহলে আপনারা একটু চিন্তা করুন, এখানে n হইতেছে বাহুর সংখ্যা, যেমন ত্রিভুজের বাহু কয়টা 3, তার মানে ত্রিভুজের ক্ষেত্রে n এর মান 3, চতুর্ভুজের বাহু কত 4, ওখানে n এর মান 4, যে কোনো বুজ তার ক্ষেত্রে তার বাহুটা তত। তাহলে দেখুন আমাদের সূত্রটা কেমনে বের হয়ে যায়। এই 2 ত্রিভুজের ক্ষেত্রে আমরা বের করি, ত্রিভুজের n এর মান 3, চতুর্ভুজ হলে 4, পঞ্চভুজ হলে 5 হইতো। তার মানে ত্রিভুজের বাহু যেহেতু 3, আমরা n এর মান 3 বসাইলাম, -4 বাহিরের সমকোণ। তাহলে চিন্তা করি 3 দুগুণে 6, 6 এর থেকে 4 যদি মাইনাস দেই তাহলে হচ্ছে 2 আর সমকোণ। তার মানে আমরা বুঝতেই পারতেছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। 2 সমকোণ মানে কি আমরা জানি 2 × 90, সমকোণ মানে যেহেতু 90 ডিগ্রি, 2 × 90 বা 180 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে ত্রিভুজ হইতেছে 180 ডিগ্রি। এটা যদি আমরা বের করি যে ষড়ভুজ বা ষষ্ঠভুজ এটা কত ডিগ্রি, ষষ্ঠভুজের ক্ষেত্রে কি 6টা বাহু থাকবে, তো এখানে n এর মান হবে কি 6, তাহলে আমরা কি 6 দুগুণে 12 -4 হচ্ছে 8, একবারে করে ফেলি 8 সমকোণ। তার মানে 8 সমকোণ হচ্ছে 8 × 90, 8 × 90, তা 8 নং হচ্ছে 72, 0, তাহলে 720 ডিগ্রি। এভাবে আসলে যদি অনেক বড় ভুজ বিশিষ্ট বাহু আবদ্ধ ক্ষেত্র দেওয়া হয় তাহলে আপনারা এই সূত্র ব্যবহার করে ইজিলি বের করতে পারবেন। আশা করি আপনারা অন্তস্থ কোণ রিলেটেড প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। এবার দেখি বহিস্থ কোণের অঙ্কগুলো কেমনে করতে হবে বা বহিস্থ কোণ জিনিসটা কি। বহিস্থ কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা দেখুন, বহিস্থ কোণ হচ্ছে ওই যে আমরা অন্তস্থ কোণ শিখে ফেলছি, কোনো একটা বহুভুজের একটা আবদ্ধ ক্ষেত্র নিলাম, এই আবদ্ধ ক্ষেত্র বা বহুভুজের কোনো একটা বাহুকে যদি আমরা বাহির দিকে বর্ধিত করি, বা যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে সে যেই কোণ উৎপন্ন করে বাহিরে যেই কোণ উৎপন্ন করে, ওই বাহুটা যেই কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলতেছি বহিস্থ কোণ। তার মানে এই আবদ্ধ ক্ষেত্রে এই বাহুটা স্পর্শ করে যে কোণটা হচ্ছে সেটা বহিস্থ কোণ। আবার যদি আমরা এই বাহুটা নিয়ে চিন্তা করি, এই বাহুটা যেই কোণ উৎপন্ন করবে সেটাও বহিস্থ কোণ। অথবা যদি আমরা এই বাহুটা নিয়ে চিন্তা করি, এই বাহুটা যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে বহিস্থ কোণ। মূল কথা হচ্ছে যে কোনো একটা আবদ্ধ ক্ষেত্রে যে কোনো একটা বাহু যদি বাহির দিকে বর্ধিত করি, যেই কোণটা পাবো সেটা হচ্ছে বহিস্থ কোণ। চতুর্ভুজের ক্ষেত্রে চিন্তা করুন, এই বাহুটা যদি বাহির দিকে বর্ধিত করি তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। আর একটা জিনিস চিন্তা করেন, দেখুন এই কোণটা কত ডিগ্রি আর এই কোণটা কত ডিগ্রি সেটা জানার দরকার নেই। ত্রিভুজ এরকম না হয়, যদি এরকমও হইতো তাহলেও চিন্তা করুন এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি। সেটার চেয়ে বড় কথা হচ্ছে এই একই অন্তস্থ বিপরীত পার্শ্বস্থ অন্তঃকোণ, মানে একই রেখার উপর অবস্থিত অন্তস্থ এবং বহিস্থ কোণগুলো, এটা যদি হয় অন্তস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ না, এই দুটা কোণের যোগফল মানে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের যোগফল সর্বদাই হবে কত ডিগ্রি বলেন তো? এখান থেকে এটা কত ডিগ্রি সরলরেখা না, এটা হবে 180 ডিগ্রি। তারপরে আমরা কি শিখলাম, এটা যত বুঝি হোক না কেন তার অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের যোগফল সর্বদাই 180 ডিগ্রি। যেই কোনো একটা বহুভুজ আমরা নেই, দেখুন একটা বহুভুজ নিলাম, ছোট করে আঁকি বহুভুজের চিত্রটা, ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ কোণ দেখি এই বাহুটা আর আমরা এই বাহুটা, এই তিনটা বাহু ত্রিভুজ, এক বাহু, দুই বাহু, তিন বাহু, তিন বাহুকে বর্ধিত করলাম। তো বর্ধিত করলে এই যে বহিস্থ কোণটা হয়েছে, এই একটা কোণ, এটা একটা বহিস্থ কোণ, এটা একটা বহিস্থ কোণ, আর এইটা একটা বহিস্থ কোণ। দেখুন এই বহিস্থ কোণগুলোর যোগফল কত ডিগ্রি হইতেছে, এই পুরোটা বৃত্ত হয়েছে না যোগফল বহিস্থ কোণগুলা, তার মানে এই বহিস্থ কোণগুলোর যোগফল অবশ্যই কত হবে, আমরা জানি একটা বৃত্ত 360 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজের বহিস্থ কোণ 360 ডিগ্রি। শুধু ত্রিভুজ না, যেই কোনো ভুজের বহিস্থ কোণ অবশ্যই 360 ডিগ্রি হবে। দেখুন আবার দেখুন চতুর্ভুজে চিন্তা করি, চতুর্ভুজে চারটা বাহু, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু এবং চারটা বাহু আমরা বর্ধিত করলাম, এটা একটা কোণ বহিস্থ কোণ, এটা একটা বহিস্থ কোণ, এটা একটা বহিস্থ কোণ, এটা একটা বহিস্থ কোণ। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে, যে কোনো বুঝি নেন না কেন তার বহিস্থ কোণগুলো একটা বৃত্ত হবে, তার মানে সমষ্টি কি হবে, বহিস্থ কোণের সমষ্টি হবে একটা বৃত্ত, তার মানে যে কোনো বহিস্থ কোণের যোগফল হবে 360 ডিগ্রি। আমি কিছু বহিস্থ কোণ না, কিন্তু বহিস্থ কোণের যোগফল একটু মনে রাখবেন। আশা করি বুঝতে পারতেছেন অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের ব্যাপারটা।
যে কোনো বহুভুজের সবগুলা বহিস্থ কোণের যোগফল হবে 360 ডিগ্রি। আর অন্তস্থ কোণের যোগফল, অন্তস্থ কোণ না, অন্তস্থ কোণের যোগফল কিন্তু আর 360 ডিগ্রি না, এটা একটা ক্ষেত্রে এক এক ডিগ্রি। ত্রিভুজের ক্ষেত্রে 180 ডিগ্রি, চতুর্ভুজের ক্ষেত্রে 360 ডিগ্রি। আমি ছোট দেখাইলামই বা টেকনিক দেখাই দিলাম, ওভাবে মনে রাখবেন। এবং পরীক্ষায় অনেক বেশি আছে অন্তস্থ কোণ বহিস্থ কোণ রিলেটেড প্রশ্ন। তো আমরা অলরেডি ত্রিভুজ, চতুর্ভুজ বা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এগুলো সম্পর্কিত যত কোণ আছে সেগুলোর আলোচনা অলমোস্ট আমরা কভার করে ফেলছি। এবার চলে আসুন বৃত্ত সম্পর্কিত কিছু কোণ আছে, সেই কোণগুলো দেখে দিই। আশা করি আপনারা বৃত্ত সম্পর্কে অলরেডি জানেন। আমি যদিও বৃত্ত সম্পর্কে আমাদের সামনে ক্লাস আসতেছে বিস্তারিত জ্যামিতির, খুব শীঘ্রই ক্লাসটা পাবেন, তো ওখানেও আমরা বিস্তারিত আলোচনা করব। সবার আগে আমরা একটু বৃত্ত সম্পর্কিত কিছু কোণ আছে সেই কোণগুলো একটু শিখে নেই, যে কোন কোণটাকে আমরা কি কোণ বলবো। যে কেন্দ্রস্থ কোণ, গুরুত্বপূর্ণ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, বৃত্ত রিলেটেড কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা যদি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, এই কেন্দ্রে উৎপন্ন সকল কোণকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আশা করি বুঝতে পারছেন। এই কেন্দ্রে যেই কোনো কোণ উৎপন্ন করে, যেই কোনো চাপ নেই না কেন, এই কেন্দ্রে যেই কোনো কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কেন্দ্রস্থ বলবো। এটাকে কেন্দ্রস্থ কোণ বলবো, এটাকেও কেন্দ্রস্থ কোণ বলবো, এইটাকেও কেন্দ্রস্থ কোণ বলবো, এটাকেও কেন্দ্রস্থ কোণ বলবো। তার মানে কোনো কোণ কেন্দ্রে উৎপন্ন হলেই সেটা হবে কেন্দ্রস্থ কোণ। এবার রইল বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। আশা করি বুঝতে পারছেন। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তের কেন্দ্রে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেটাই কেন্দ্রস্থ কোণ। এবার বন্ধুরা দেখব বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। বৃত্তস্থ কোণ, ধরলাম এটা যদি একটা বৃত্ত হয়, এটা বৃত্তের কেন্দ্র, তাহলে একটা যে কোনো একটা চাপ নিলাম, এই চাপটা নিলাম সাপোজ, এই চাপটা পরিধির ওপর কোনো বিন্দুতে যেই কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো পরিধিস্থ কোণ। আপনারা একটু চিন্তা করে নেবেন সোজা দাগ, ঠিক আছে? তাহলে এই কোণটাকে, যে দেখুন এটা কিন্তু কেন্দ্রে উৎপন্ন হয় নাই, কোণটা উৎপন্ন হয়েছে পরিধির উপরে। তাহলে কোনো চাপকে পরিধির উপরে যে কোণ উৎপন্ন করবে তার নাম দেব বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ না, বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের অপর নাম হচ্ছে পরিধিস্থ কোণ। আবার একটা কথা মনে রাখবেন, এই একই চাপের উপর দণ্ডায়মান সকল পরিধিস্থ কোণ সমান। দেখুন এই চাপের উপর এটা পরিধিস্থ কোণ, আবার যদি আমরা এই বিন্দুতে আঁকি তাহলে এটাও কিন্তু পরিধিস্থ কোণই হলো। তাহলে এই কোণটা আর এই কোণটা সর্বদা সমান। এখানে যদি আরও কোণ আঁকেন সেগুলোও কি হবে? সমান হবে। এই কোণটাও কি হবে? সমান হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন যে একই চাপের উপর একই চাপ, এটার চাপও যা, এই কোণের চাপ যা, এই কোণের চাপও তা, এই কোণের চাপও তা। তো একই চাপের উপর দণ্ডায়মান সকল পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ সর্বদাই সমান। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি কোনটা বৃত্তস্থ কোণ, কোনটা কেন্দ্রস্থ কোণ। এবার দেখি আর একটু স্পেশাল একটা কোণ, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণে আমাদের লাগে, সেটা হচ্ছে রেডিয়ান কোণ। তো রেডিয়ান কোণটা একটু মনোযোগ দিয়ে দেখুন, খুবই সহজ। আমরা আসলে ত্রিকোণমিতিতে বিস্তারিত আলোচনায় যাব। রেডিয়ান কোণ, রেডিয়ান কোণ, রেডিয়ান কোণ হচ্ছে, একটু মনে রাখুন যে ব্যাসার্ধের সমান চাপ। এটা কেন্দ্র যদি হয় যে কোনো একদিকে পরিধি পর্যন্ত, পরিধির যে কোনো বিন্দুতে সেট করে যতটুকু দূরত্ব হয় সেটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের সমান চাপ যদি নেই, এটা সমান করে আমরা কেটে নিই, এই সমান নিলাম। এই ব্যাসার্ধের সমান চাপ এই কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা রেডিয়ান কোণ। আমি আবারও বলতেছি, ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান করে যদি আমরা চাপ নেই, এই চাপটা কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করে সেই কোণটার নাম আমরা দিতেছি রেডিয়ান কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আমরা সামনে প্রমাণ করব, রেডিয়ান কোণের মান সর্বদাই হয় 57.3 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে 57.3 ডিগ্রি। আবার চিন্তা করুন, এই কোণটা দেখুন, রেডিয়ান কোণটা কিন্তু আমাদের কেন্দ্রে উৎপন্ন হয়েছে, তাহলে আমরা কি এটাকে বলতে পারি কেন্দ্রস্থ কোণ? তার মানে রেডিয়ান কোণ হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। অথবা আমরা এভাবে বলতে পারি, যদি কোনো কেন্দ্রস্থ কোণের মান হয় 57.3 ডিগ্রি, সেটা অবশ্যই একটা রেডিয়ান কোণ হবে। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এবার আমরা দেখব অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণটা হচ্ছে আগের মতোই, যে বৃত্তস্থ কোণের মতোই। এবার আমরা আসলে কি চাপটা নিব আসলে অর্ধবৃত্তের সমান করে, এই পুরোটাকে চাপ ধরবো। তো এই পুরো চাপটা সমান নিলে পরিধির অন্য কোনো একটা বিন্দুতে, অন্য কোনো বিন্দুতে যে কোণটা উৎপন্ন করবে, পরিধির অন্য কোনো ওপর অন্য কোনো বিন্দুতে যে কোণটা উৎপন্ন করবো সেটাকে আমরা বলতেছি অর্ধবৃত্তস্থ কোণ। মানে অর্ধবৃত্তের সমান চাপ নিয়ে, এই পুরো চাপটা নিয়ে আমরা যদি যে কোণটা উৎপন্ন, এটা মুছে দিই বোঝার স্বার্থে, তাহলে দেখুন এটাকে আমরা যদি বলি অর্ধবৃত্তস্থ কোণ। আর এই অর্ধবৃত্ত কোণের একটা স্পেশালিটি হচ্ছে, এই অর্ধবৃত্ত কোণটা সবসময় 90 ডিগ্রি হয়। কেননা চিন্তা করুন, এভাবে চিন্তা করুন, একটু ঘুরে চিন্তা করুন, এইটার উপর এটা কিন্তু লম্ব, এই রেখাটার উপর এই রেখাটা কিন্তু লম্ব হয়ে গেছে, তার মানে এখানে 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তস্থ কোণ সর্বদাই 90 ডিগ্রি হবে।
তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, পরিধির উপর অবস্থিত অর্ধেক বৃত্তের চাপে সমান করে যদি আমরা একটা কোণ উৎপন্ন করি, সেটার নাম যদি আমরা অর্ধবৃত্তস্থ কোণ দেই, তাহলে এই অর্ধবৃত্তস্থ কোণের একটা স্পেশালিটি হচ্ছে তার কোণটা সর্বদাই 90 ডিগ্রি হবে। আশা করি আপনারা ধরতে পারছেন। এবার দেখুন যে অর্ধবৃত্তস্থ কোণও কিন্তু একটা বৃত্তস্থ কোণ, তাই এইভাবেও আমরা বলতে পারি যদি কোনো বৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি হয় সেটা অবশ্যই একটা অর্ধবৃত্ত হবে, সেটা অবশ্যই একটা কি অর্ধবৃত্ত হবে। এই একটা বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের মানটা যদি হয় 90 ডিগ্রি, সেটাকে আমরা অর্ধবৃত্তও বলতে পারি। আশা করি এই কোণ সম্পর্কিত যত কনফিউশন আছে, যত সংক্রান্ত সংজ্ঞা আছে, সেগুলো আপনারা বুঝে গেছেন। আপনারা অধৈর্য হবেন না, ক্লাসটা যতই বড় হোক শেষ করবেন। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখেছেন তাদের জন্য কিছু সারপ্রাইজ আছে, কিছু প্র্যাকটিস করব আমরা, দেখি আপনারা আসলে কতটুকু পেরেছেন, কতটুকু বুঝেছেন, আপনাদের ব্যাপারগুলো কতটুকু মনে আছে। আমরা কয়েকটা প্রশ্ন সলভ করব বিগত চাকরির পরীক্ষায়, বিশেষ করে বিসিএস পরীক্ষায় আসা কিছু প্রশ্ন আমরা এবার সলভ করব। দেখি আপনারা ব্যাপারটা কতটুকু বুঝেছেন, কতটুকু আপনাদের বোধগম্য হয়েছে। আর অবশ্যই আজকের ভিডিওর নিচে অবশ্যই আপনারা এই উত্তরগুলো কমেন্টে জানাবেন। আমি কিছু কিছু প্রশ্ন সলভ করে দেবো এবং কিছু কিছু প্রশ্নে বাড়ির কাজ দিয়ে দেবো, কমেন্ট করে আমার জানাবেন, অবশ্যই জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন অথবা আপনাদের ভিডিওটা কাজে লাগছে। যদি আপনাদের পর্যাপ্ত রেসপন্স পাই তাহলে খুব শীঘ্রই পরের ভিডিও বানাবো, না হলে আসলে ভিডিও বানানোর খুব একটা আগ্রহ আসে না। তো আমি আশা করি আপনাদের কমেন্টে পর্যাপ্ত সাপোর্ট আমি পাবো। তো চলুন আমরা প্র্যাকটিসে চলে যাই। এবার আমরা পুরোক্ষণ সংক্রান্ত আমরা যে প্রশ্নটা দিয়েছি তার সলভটা দেখে নেই। যারা অলরেডি কমেন্টে উত্তর দিয়েছেন তাদেরকে কনগ্রাচুলেশনস, আর যারা এখনো উত্তর করতে পারেন নাই বা যাদের সমস্যা হয়েছে প্রশ্নটা সলভ করতে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা 38তম বিসিএস এর প্রিলিমিনারিতে এসেছিল। সো প্রশ্নটা একটু দেখে নেন আমরা কিভাবে সলভ করি। কি চাইছে এখানে, একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেক। তো পূরক কোণ যেহেতু বলছে, আমরা জানি পূরক কোণের দুইটা কোণের যোগফল সর্বদাই কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তার মানে এই কোণ আর এই কোণের যোগফল বলছে সর্বদাই 90 ডিগ্রি। তার মানে তার এটা যেহেতু যোগফল হবে 90 ডিগ্রি, তার মানে বলছে একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। তো একটা কোণ, এই কোণটা ধরে নিলাম x, সাপোজ যে কোনো একটা কোণ ধরে নিলাম x, এটা যদি x হয় তার পূরক কোণের মানের অর্ধেক। পূরক কোণের মান যত হবে তার মানটা হবে তার অর্ধেক। তার মানে সে যদি অর্ধেক হয় তার পূরক কোণটা কি হবে, তার দ্বিগুণ 2x হবে। তার মানে কি পূরক কোণ যত তার অর্ধেক হইতেছে সে। তার মানে এই দুটার যোগফল হবে 90 ডিগ্রি। তার মানে ধরে নেই 2x + x = হইতেছে 90 ডিগ্রি। তার মানে আমাদের 3x = কত ডিগ্রি, 90 ডিগ্রি। অতএব x = কি, 3 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটার পূরক কোণটা হবে 60 ডিগ্রি। আমাদের উত্তর কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি। এই কোণটাই হইতেছে তার পূরক কোণের অর্ধেক। তার মানে 30 ডিগ্রি হচ্ছে কি 60 ডিগ্রির অর্ধেক। আমাদের প্রশ্ন এটাই বলেছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আশা করি আপনারা সলভ করতে পারছেন, আর যারা সলভ করে নাই তারা দেখে নেন। যেহেতু আপনারা বিপ্রতীপ, একান্তর এবং অনুরূপ কোণ বুঝে গেছেন, এবার আপনাদের এই সংক্রান্ত একটা প্রশ্ন রইল। আশা করি আপনারা যদি লেকচারটা বুঝে থাকেন তাহলে এই প্রশ্নটা সলভ করতে পারবেন। আর সলভ করা হলে কমেন্টে অবশ্যই আমাকে উত্তরটা জানাবেন। ক্লাসের শেষে আমি অবশ্যই এই প্রশ্ন উত্তর করে দেবো, যদি সমস্যা হয়। কোনো সমস্যা নাই। তো প্রশ্নটা হচ্ছে চিত্রে AB সমান্তরাল CD, এই চিহ্নটাকে আমরা সমান্তরাল চিহ্ন বলি। তার মানে এইটা আর এটা কি সমান্তরাল, তাদের মধ্যবর্তী দূরত্ব সমান। আচ্ছা, এই সমান্তরাল যদি হয় তাহলে বলছে কোণ x, এই একটা কোণ x দেওয়া আছে, এখানেও একটা কোণ x দেওয়া আছে, এই কোণ x এর মানটা বের করতে বলছে। এবার দেখুন আমাদের 2 নম্বর কোশ্চেনের সলভ। যারা পেরেছেন তাদেরকে কনগ্রাচুলেশনস, আর যাদের সমস্যা হয়েছে তারা একটু বিশেষ ভালো করে দেখে নেন এই প্রশ্নের সলভটা। আমরা এরপর অনেকগুলো প্রশ্নেরই সলভ করবো, আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন আমার সাথে। দেখুন AB সমান্তরাল যেহেতু CD বলেছে, তাহলে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, আর এই চিহ্নটাকে আমরা সমান্তরাল চিহ্ন বলি, অলরেডি জানি। তাহলে এই রেখাটা সমান্তরাল আর এখানে একটা কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণের বিপরীত পার্শ্বস্থ কোণ, দেখুন এটা একটা রেখা, এটা একটা রেখা, এই দুটা রেখা ছেদ করছে। আমরা জানি ছেদকের বিপরীত কোণগুলোকে আমরা বিপ্রতীপ কোণ বলি। এটা যেহেতু 45 ডিগ্রি, এটাও হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এটা জেনে গেলাম এই কোণটা 45 ডিগ্রি। এবার আসুন, এটা একটা যদি সমান্তরাল সরলরেখা হয়, এটাকে এটা ছেদ করেছে কি এই রেখাটা যদি চিন্তা করি, এই কোণটার মান দেওয়া আছে x ডিগ্রি, বা এই কোণটার মান দেওয়া আছে x ডিগ্রি। দেখুন এই কোণটা যদি x ডিগ্রি হয়, ছেদকের এই পাশের কোণটা x ডিগ্রি, তাহলে ছেদকের এই পাশের কোণটা হবে কি x ডিগ্রি। আমরা জানি একান্তর কোণের ক্ষেত্রে পড়েছি ছেদকের বিপরীত পার্শ্বস্থ কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এটা যদি হয় x ডিগ্রি, এটা হবে x ডিগ্রি। অথবা এটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, এটা সমান্তরাল সরলরেখার ছেদক কি, এটাও হয়। এই ছেদকের এই পাশের কোণটা যদি x ডিগ্রি হয়, ছেদকের এই পাশের কোণটাও হবে x ডিগ্রি। তাহলে দেখুন আমরা একটা ত্রিভুজের 3টা কোণের মানই পেয়ে গেছি, বা এখান থেকে চিন্তা করলে 3টা কোণের মানই পেয়ে গেছি। আর আমরা যেহেতু
অন্তস্থ কোণের ক্ষেত্রে শিখেছি ত্রিভুজের 3টা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখানে x ডিগ্রি যোগ x ডিগ্রি যোগ 45 ডিগ্রি 3টা কোণের যোগফল করলাম। এর আমাদের জানা আছে যে কোনো ত্রিভুজের 3টা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তার মানে এখানে হচ্ছে 2x ডিগ্রি আর 180 তখন মাইনাস গেলে মাইনাস করে ফেললে একবারে করে ফেলি 135 ডিগ্রি আর 2 যদি ভাগ হয় তার মানে 135 ভাগ 2 মানে হচ্ছে 67 67.5 ডিগ্রি। আশা করি আপনারা ধরতে পারছেন, করতে পারবেন এগুলা। যেহেতু আপনারা অন্তস্থ কোণ বহিস্থ কোণ বুঝে গেছেন, এবার আপনাদের জন্য একটা টেস্ট। দেখি এই প্রশ্নগুলো আপনারা সলভ করেন। কিছু প্রশ্ন দেই, প্রশ্নগুলো সলভ করবেন, উত্তর অবশ্যই কমেন্টে দেখাবেন। অবশ্যই আমি শেষে উত্তর দেখে সলভ করে দিব প্রশ্নগুলো, আপনারা আগে করেন। যদি আপনাদের সমস্যা হয় আমি সবার শেষে উত্তরগুলো দেখবো, আগে প্রশ্নগুলো দেই, আপনাদের জন্য সময় দিই। আপনারা সময় নেন, সমস্যা নেই। গণিত একটু সময় নিয়েই পড়েন, ভিডিও বড় হোক কোনো সমস্যা নেই। আপনারা হয়তো বারবার একবার ভিডিওটা রিপিট করে 2বার 3বার দেখেন, সমস্যা নেই। কিন্তু মূল কথা হচ্ছে যাতে কোনো ল্যাকিংস না থেকে এই টপিকের উপরে আর যাতে কোনো প্রশ্ন আসলে আমায় যাতে অ্যান্সার মিস না হয়, আমি 1 নাম্বার যাতে কোনোভাবেই না ছুটে, আমি যাতে নিতে পারি পুরো নাম্বারটাই। এবার দেখুন 34তম বিসিএস প্রশ্নে আসা একটা প্রশ্ন, কোশ্চেন 3 লিখে নেই এটার নাম্বার। তো এটা 34তম বিসিএসে আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেখি আপনারা কয়জন সলভ করতে পারেন। প্রশ্নটা দেখুন, নিচের ত্রিভুজের কোন x এর মান, x কোণের মান কত? এটা 34তম বিসিএসে আসা একটা প্রশ্ন। চিন্তা করুন, এই প্রশ্নটা একটু সলভ করুন। আমি একটু সময় দিচ্ছি আপনাদের, সলভ করে কমেন্টে আমাকে জানাবেন। আচ্ছা, এবার আমাদের টেস্টের 3 নাম্বার প্রশ্ন সলভটা একটু দেখে নিই আমরা। যারা পেরেছেন তাদেরকে কনগ্রাচুলেশনস। তো দেখি আমরা, দেখেন ত্রিভুজের 3 কোণ, আমরা অলরেডি জানি ত্রিভুজের 3 কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু 3টা কোণে দেওয়া আছে, তার মানে তাদের যোগফল হবে কি 2x যোগ x যোগ 30। এই 3টার যোগফল হবে আমরা জানি ওই অন্তস্থ কোণের সূত্র থেকে জানি, অন্তস্থ কোণের যোগফল ত্রিভুজের অন্তস্থ কোণের যোগফল দিয়েছে 180 ডিগ্রি, আমরা মুখস্থই জানি। তার মানে ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি, তার মানে 2x x এত 180 ডিগ্রি। তার মানে 2x আর x হচ্ছে 3x, এই -3 যদি ওখানে চলে যায় 150 ডিগ্রি। আচ্ছা, এই 3 দিয়ে যদি ভাগ হয় অথবা x সমান কত ডিগ্রি হয়? 50 ডিগ্রি। উত্তর 50 ডিগ্রি। আশা করি আপনারা এটা সহজ অঙ্কটা পেরে ফেলেছেন। পরের প্রশ্নটা দেখে নেই, আশা করি আপনারা এটাও সলভ করতে পারবেন। সলভ করে উত্তরটা কমেন্টে জানাবেন। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে 16তম বিসিএস প্রিলিমিনারিতে আসা একটা প্রশ্ন। কোন চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? করে ফেলেন। আচ্ছা, এবার আমরা কোশ্চেন 4-এর সলভটা দেখে নিই। যাদের সমস্যা হয়েছে তারা একটু বিশেষ করে দেখেন, আর যারা পেরেছেন তাদেরকে ধন্যবাদ। আচ্ছা দেখুন, প্রশ্নটা বলা হয়েছে চতুর্ভুজের 4টা কোণের অনুপাত দেওয়া আছে। কোণের মান এক্স্যাক্টলি দেওয়া নেই, অনুপাত দেওয়া আছে। তা আমরা অনুপাতটা এক্সের সাথে তো তুলনা করে নিই, এটা 1x 2x 2x 3x এভাবে ধরে নিই। আর আমরা কি জানি 4টা কোণের যোগফল, চতুর্ভুজের 4টা কোণের যোগফল কত? 360 ডিগ্রি। আর যেহেতু 4টা কোণের অনুপাত দেওয়া আছে, তো অনুপাতগুলোর যোগফল কত? 1 2 2 3 এর যোগফল কত? 8। এই 8x হবে কি 360 যদি হয়। আচ্ছা, তাহলে আমরা x এর মানটা বের করে ফেলি। x তাহলে 360 ভাগ 8, কাটাকাটি করলে আমরা পাইতেছি x এর মান কত? 45 ডিগ্রি। ওকে, আচ্ছা এটা হলো x এর মান পেয়েছি, এটা কিন্তু উত্তর না। আমাদের উত্তরে কি চাইছে? ক্ষুদ্রতম কোণ জানি। এখানে x যদি প্রথমটা যদি ক্ষুদ্রতম কোণ বলতো তাহলে x এর মান হয়ে যেত, কিন্তু বলছে বৃহত্তম কোণ। তাহলে বৃহত্তম কোণ করতেছে, তাহলে এই বাহুটা 3টা বৃহত্তম না, তো এই বাহুটা হবে বৃহত্তম। তাহলে এই বাহুটার মান কি 3x, তার মানে হচ্ছে 3x। আমরা x জানি 90, তো 3 গুণ x জানি 45, তো 3 গুণন 45, 3 গুণন 45 কত হয়? সেটাই উত্তর 135। তাহলে উত্তর হবে 135। যাদের 135 আসে তাদের উত্তরটা হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। আমরা পরের প্রশ্নটা দেখে নেই। এটা 34তম বিসিএস প্রিলিতে আসা একটা প্রশ্ন। সুষম পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত? তো আশা করি এই প্রশ্নটা আপনারা ইজিলি নিজেরাই বের করতে পারবেন। তো করে ফেলেন, কমেন্টে জানান, শেষে আমি সলভ দিচ্ছি। আচ্ছা, এবার আমরা কোশ্চেন 5-এর সলভ দিচ্ছি। দেখুন এখানে পঞ্চভুজের কোণগুলো বলতে আসলে পঞ্চভুজের অন্তস্থ কোণগুলো বুঝাইছে। আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, অন্তস্থ কোণ। আর যদি অন্তস্থ কোণ হয়, আমরা জানি ত্রিভুজের অন্তস্থ কোণ 180 ডিগ্রি, চতুর্ভুজের ক্ষেত্রে আরও 180 যোগ হয়, আর পঞ্চভুজের ক্ষেত্রে কি আরও 180 যোগ হবে। তার মানে এটাকে 2 সমকোণ, এটা 2 সমকোণ, এটা 2 সমকোণ, মানে দাঁড়াচ্ছে কত? 6 সমকোণ। 6 সমকোণ মানে 6 × 90, 6 নং 54, 540 ডিগ্রি। এটাই হচ্ছে উত্তর, অথবা 6 সমকোণ, সেটাই হচ্ছে উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব কঠিন হবে না অঙ্কটা করার জন্য। বন্ধুরা, এবার 6 নম্বর প্রশ্নটা দেখে নেন। এটাও 34তম বিসিএস প্রিলিতে আসছিল। সুষম ষড়ভুজের একটি কোণের পরিমাণ কত? সুষম ষড়ভুজের একটি কোণের পরিমাণ কত? আশা করি এটা আপনারা নিজেরাই পারবেন।
আচ্ছা, এবার 6 নম্বর কোশ্চেনের সলভ দেখে নেই আমরা। দেখুন, সুষম ষড়ভুজ আমরা জানি ও যে ত্রিভুজ থেকে 180 180 180 করে বাড়তে পারি, সেটা তো আগের প্রশ্নের সলভে দেখাইছি। তাহলে এবার একটু সূত্রে যাই। 2n-4 ষড়ভুজ মানে হচ্ছে কত? 6টা ভুজ, তার মানে n এর মান 6 - 4, এত সমকোণ আর কি, এখানে সমকোণ, এত সমকোণ সমকোণ। তাহলে 6 - 4 হচ্ছে কত? 12 8 12 - 4 হচ্ছে 8, 8 সমকোণ মানে 8 × 90, তার মানে এটা কত? 8 নং 72 ডিগ্রি, তার মানে 720 ডিগ্রি। 720 ডিগ্রি হইতেছে ষড়ভুজের সবগুলা কোণের যোগফল। তার মানে সবগুলা কোণের যোগফল যদি হয় 720 ডিগ্রি, আমাদের কিন্তু যোগফল চাই নাই, একটা কোণ বলেছে। কয়টা কোণ? একটা কোণ। আর বলছে কোণগুলা সুষম। সুষম কথাটার মানে কি বন্ধুরা? আশা করি আপনারা অলরেডি জানেন। সুষম মানে হচ্ছে সবগুলা কোণের মান সমান, কোনো কোণের মান বেশি না কম না। তার মানে ষড়ভুজের যে 6টা কোণ আছে সবগুলা কোণই পরস্পর সমান। যদি সমান হয় তো 6টা কোণের যোগফল যদি হয়, 6টা কোণের যোগফল যদি হয় 720 ডিগ্রি, তাহলে একটা কোণ কত হবে? এতটা 6 দা ভাগ করলেই তো আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে 6 দা ভাগ করি, 6 কত? 6 একে 6, 6 দুগুণে 12 আর 0, 120 ডিগ্রি। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে সুষম ষড়ভুজের সবগুলা কোণের যোগফল 720 ডিগ্রি হলো, একটা কোণের যোগফল কিন্তু 120 ডিগ্রি। অনেকে আবার প্রশ্ন খেয়াল না করে 720 ডিগ্রি দিলে কিন্তু উত্তরটা ভুল হবে, আমাদের উত্তরটা হবে 120 ডিগ্রি। আশা করি উত্তরটা বুঝতে পারছেন। আপনাদের জন্য পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, যে সুষম বহুভুজের একটি কোণ 135 ডিগ্রি, উহার বাহুর সংখ্যা নির্ণয় করো। উহার বাহুর সংখ্যা কয়টি? আচ্ছা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষা প্রায়ই আসে। তো এই টাইপের প্রশ্নগুলো সলভ করাটা শিখতে হবে আপনাদের সবারই। দেখি আপনারা কয়জন এই প্রশ্নটা উত্তর করতে পারেন। একটু চিন্তা করেন, পেরে যাবেন। আমি সলভ দিচ্ছি একটু পরেই। দেখুন, আমরা কোশ্চেন 7-এর সলভটা দেখে নেই। যে সুষম বহুভুজের একটি কোণ 135 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কয়টি? দেখুন, চিন্তা করুন, একটা কোণ, এখানে কোণ বলতে আমরা অবশ্যই বুঝতে পারবো যে কোণ বলা আছে সেটা সাধারণত কি অন্তস্থ কোণই। তার মানে একটা সুষম বহুভুজের অন্তস্থ কোণ দেওয়া আছে 135 ডিগ্রি, তার মানে বাহুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি বলা থাকতো সুষম বহুভুজ না বলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ দেওয়া থাকতো, তাহলে আমরা ওই 135 দিয়ে ওইটার ভাগ করে হিসাব নিকাশ বের করতে পারতাম। কিন্তু এখানে তো বলে দিচ্ছে বহুভুজ, সবগুলা বহুভুজের অন্তস্থ কোণের যোগফল কিন্তু একরকম না। তাই আমরা আসলে এই অঙ্কটার সলভ অন্তস্থ কোণ বা 135 ডিগ্রি নিয়ে কাজ করলে বের করতে পারবো না। তাই বের করার টেকনিকটা একটু দেখে নেন, খুবই গুরুত্বপূর্ণ। যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে তার থেকে বহিস্থ কোণ বের করবো এবং বহিস্থ কোণের সাহায্যে ওই ধরনের অঙ্কগুলো সলভ করব। আর কেননা আমরা জানি যে কোনো বহুভুজেরই বহিস্থ কোণ অবশ্যই কি হবে? বহিস্থ কোণের যোগফল হবে 360 ডিগ্রি। এটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক আর পঞ্চভুজ হোক সেটা দেখার বিষয় না, যে কোনো বহুভুজের বহিস্থ কোণের যোগফল হবে 360 ডিগ্রি। তার মানে দেখুন, এখানে একটা অন্তস্থ কোণ যদি হয় 135 ডিগ্রি, তার মানে এই বাহুর বহিস্থ কোণটা কত হবে? অবশ্যই 180 ডিগ্রিতে তত কম। তার মানে এটা হচ্ছে কি 45 ডিগ্রি। দেখুন, কারণ আমরা জানি কি অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে দেখুন আমরা পেয়ে গেলাম যে যেই সুষম বহুভুজটা দেওয়া আছে, তার মানে তার সবগুলা বাহুই কি সুষম, মানে সমান, 135 135 135, তার মানে তার সবগুলা বহুভুজ বা বহিস্থ বাহু সমান 145 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে আমরা জেনে গেলাম এই সুষম বহুভুজের বহিস্থ কোণটা কত? 45 ডিগ্রি। আর যদি 45 ডিগ্রি হয়, আর আমরা কি জানি বহিস্থ কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি, তার মানে সবগুলা বাহুর যোগফল যদি 360 ডিগ্রি হয়, তাহলে একটা বাহু কত? 45 ডিগ্রি না? তাহলে এটা দিয়ে যদি এটা ভাগ করি তাহলে বাহুর সংখ্যাটা বের হয়ে যেতেছে। কারণ সবগুলোর যোগফল যদি হয় এত, একটা যদি হয় এত, একটাতে সবগুলো ভাগ করলে কয়টা এটা পেয়ে যাবো? একটা যদি 45, দুইটা 90, 8টা হইতেছে 360, এটা ভাগ করলে আমরা কত পেয়েছি? 8। তার মানে বুঝে গেলাম এই বাহুভুজের বাহুর সংখ্যা 8টা। আরো সহজে বুঝে যাই, সূত্রটা হইতেছে 360 দিয়ে ভাগ করব কি বহিস্থ কোণ। সুষম বহুভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ দিয়ে ভাগ করব 360-এ, যত উত্তর আসবে বাহুর সংখ্যা তত। আশা করি বাহুর সংখ্যা রিলেটেড প্রশ্ন আপনারা এবার থেকে সলভ করতে পারবেন। আপনাদের জন্য শেষ প্রশ্ন, কোশ্চেন 8, যে ট্রাপিজিয়ামের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? আশা করি এটা খুবই সহজ প্রশ্ন, ইজিলি চিন্তা করলে পারবেন। তো আমি আশাবাদী এখনো আপনারা আমার সাথে আছেন এবং ক্লাসটা কন্টিনিউ করতেছেন। অনেক বড় হয়ে গেছে ক্লাসটা যদিও, তারপরও আশা করি আপনারা বোর্ড হন নাই। তো বন্ধুরা এবার দেখে নেই কোশ্চেন 8-এর সলভটা। তো কোশ্চেন 8-এ ছিল ট্রাপিজিয়ামের অন্তস্থ কোণগুলোর সমষ্টি। এখানে আসলে মূল কথা হচ্ছে ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটা কি জিনিস সেটা বুঝলেই আমাদের আসলে উত্তর বের করা সহজ হয়ে যাবে। ট্রাপিজিয়াম সবাই জানেন, ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ। আর সহজে বলি, যার একজোড়া বাহু সমান্তরাল, একজোড়া বাহু সমান্তরাল কিন্তু বাহুগুলো অসমান,
সেগুলোর আমরা কি বলবো? ট্রাপিজিয়াম বলবো। এটা একটা ট্রাপিজিয়াম। এটা ট্রাপিজিয়াম না আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র কি দেখা লাভ নেই, এটা জানি 4টা বাহু আছে, এটা একটা চতুর্ভুজ। আর আমরা কি জানি চতুর্ভুজের অন্তস্থ কোণগুলোর যোগফল কত? 360 ডিগ্রি, 180 যোগ 180, ত্রিভুজ 180, চতুর্ভুজ 360। তার মানে এই চতুর্ভুজের অন্তস্থ কোণগুলোর যোগফল ডাইরেক্টলি আমরা বলতে পারি 360, অথবা ওই যে সূত্র 2n-4 সমকোণ, তার মানে এত সমকোণ। তার মানে চতুর্ভুজ যেহেতু, তাহলে হচ্ছে 4, 2 × 4 হচ্ছে 8 মাইনাস 2 × 4 মাইনাস 4, তার মানে 8 মাইনাস 4 মানে 4। তো 4 সমকোণ হচ্ছে 4 সমকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি। আশা করি উত্তরটা বুঝতে পারতেছেন। এই ছিল আজকের ক্লাসের টেস্টগুলো। আশা করি আপনারা এই ক্লাসটা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং বুঝেছেন। যদি এই ক্লাসটা বুঝে বুঝে করেন, কোনো সমস্যা হলে আবার রিপিট দেখবেন ক্লাসটা, এবং এই ক্লাসটা শেষ করতে পারলে আশা করি জ্যামিতির বেসিক বা মৌলিক বিষয়গুলো সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। রেখা এবং কোণ রিলেটেড কোনো সমস্যা আশা করি আপনারা ফেস করবেন না, কেননা আমার জানা মতে আমি এই ভিডিওতে রেখা এবং কোণ সংক্রান্ত সকল বিষয় এবং সকল জিনিস কভার করে গেছি। আপনারা শুধু এই বেসিকটা ধরে ধরে এবার ইচ্ছা মতো প্রশ্ন সলভ করুন, পরীক্ষা দিন। আশা করি এই রিলেটেড প্রশ্নগুলো আর আপনাদের সমস্যা হবে না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের বন্ধুর মাঝে ছড়িয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরের ভিডিও খুব শীঘ্রই আসছে। পরের ভিডিও কোন টপিকের উপর আগে দিলে ভালো হবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব পরের ভিডিও নিয়ে আসার জন্য। আজকের মধ্যে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।